ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে চুক্তির মূল কাঠামোতে পৌঁছানোর দাবি ওয়াশিংটনের। অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে সেউতায় স্পেনের ভাসমান ব্যারিয়ার। অভিবাসী ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েনে ইইউ। দর্শক, আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির মূল কাঠামোতে পৌঁছেছেন তারা। এদিকে ইরানের উপর যে কেউ হামলা চালালে তার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানে ফের হামলার কড়া হুঁশিয়ারি দেওয়ার 24 ঘন্টা না পেরোতেই ইউটার্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশায় ইরানের উপর হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, আসন্ন চুক্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে অগ্রগতির বিষয়ে সম্ভাবনার কথা দাবি করেন। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো চুক্তির জন্য সময় চেয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন তিনি, যদিও এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি তেল আবিব। এদিকে ট্রাম্পের নতুন করে হামলার হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে তার সমুচিত জবাব দেওয়া হবে। এই হামলায় আঞ্চলিক কোনো দেশ অংশ না নিলেও তাদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন। এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম থেকে দেয়া হয় আরও কঠোর বার্তা। বলা হয়, জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রে হামলা চালাবে তেহরান। কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্রগুলোও পুড়িয়ে ছাই করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। ফোনালাপে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বেগ ও অস্পষ্টতার কথা জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। রাখি জেসমিন, চ্যানেল 24। গাজায় যুদ্ধ থামার কৃতিত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ের হাসি হাসছেন, ঠিক তখনই সেই আনন্দে একমাত্র বাধা ইসরায়েল। চুক্তির শর্ত মেনে গাজা থেকে সেনা সরাতে একেবারেই নারাজ তেল আবিব। সামনে নির্বাচন, তাই কট্টরপন্থী মিত্রদের রোষানলে পড়ে ক্ষমতা হারানোর ভয়ে ভীত বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় অস্ত্র সমর্পণে হামাসের সম্মতির পর এর ক্রেডিট নিয়ে বিজয়ীর বেশে নিজেকে উপস্থাপন করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিজয়োৎসবে বড় বাধা তার জায়নবাদী মিত্ররা। চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী গাজা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে। সেই সাথে ফিলিস্তিনি প্রশাসনের কাছে ধীরে ধীরে হস্তান্তর করতে হবে ক্ষমতা। কিন্তু এই শর্ত মানতে নারাজ ইসরায়েলের রাজনীতিকরা। সবচেয়ে বড় রাজনৈতিক বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অক্টোবরে দেশটিতে সাধারণ নির্বাচন। দুর্নীতি মামলায় সম্ভাব্য কারাদণ্ড এড়াতে এই নির্বাচনে তাকে জিততেই হবে। এদিকে মরার ওপর খাড়ার ঘা, তার কট্টর ডানপন্থী জোট শরিকরা হুমকি দিচ্ছেন, চুক্তি মানলে আগেই সরকার ফেলে দেয়া হবে। অন্যদিকে বাস্তবতা দেখেও না দেখার ভান করে ট্রাম্প জানান, ইসরায়েল এই চুক্তিতে বেশ খুশি। চুক্তি না মানলে চরম হতাশ হবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এমন সতর্কবার্তাই নেতানিয়াহুর জন্য বড় মাথা ব্যথা। ট্রাম্পের সমর্থন হারানোর ঝুঁকি নেওয়া তার জন্য যথেষ্ট কঠিন, কারণ নির্বাচনের আগে ট্রাম্পের কাছে বড় ধরনের রাজনৈতিক সুবিধা আশা করতেই পারেন তিনি। ইসরায়েলের সাধারণ মানুষ ও বিরোধী নেতারাও গাজায় শান্তি চাইছেন না। জনমত জরিপে দেখা গেছে 82% ইসরায়েলি উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়িত করার পক্ষে। 64% ইসরায়েলির মতে গাজায় কোনো নিরীহ মানুষ নেই। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর গাজা ছাড়ার কোনো ইচ্ছাই নেই। ট্রাম্পকে খুশি রাখতে হয়তো চুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তিনি। সেনা প্রত্যাহারের নামে হয়তো লোক দেখানো কিছু পদক্ষেপও নেবেন, যেমনটি তিনি আগেও করেছেন। কিন্তু ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুকে গাজায় দখলদারিত্ব বজায় রাখতে হবে। তাই নির্বাচনের আগে গাজায় সেনা প্রত্যাহারের বদলে সংঘাত আরও বাড়ার আশঙ্কাই বেশি বলে মন্তব্য বিশ্লেষকদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।
ভূমধ্যসাগরের ছোট্ট একটি সীমান্ত এখন ইউরোপের বড় কূটনৈতিক সংকটের কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে সেউতা সীমান্তে 500 মিটার দীর্ঘ ভাসমান ব্যারিয়ার বসানো শুরু করেছে স্পেন। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে হঠাৎ হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর প্রবেশে শুধু মানবিক সংকটই নয়, উত্তেজনা সৃষ্টি হয়েছে স্পেন, মরক্কো, আলজেরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও। সম্প্রতি মরক্কো থেকে আসা প্রায় 60,000 অভিবাসীর ঢলে মাত্র একদিনেই কার্যত অচল হয়ে পড়ে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। ইউরোপের প্রবেশদ্বার খ্যাত অঞ্চলটিতে মানব ঢলে সীমান্তের স্প্যানিশ অংশ থেকে উদ্ধার করা হয় অন্তত 67টি মরদেহ। নিরাপত্তাহীনতা ও চরম ক্ষুধার মুখে এরই মধ্যে 48,000-এর বেশি অভিবাসী স্বেচ্ছায় ফিরে গেছে মরক্কোতে। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও রেখে গেছে গভীর কূটনৈতিক প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে শুধু অভিবাসন নয়, রয়েছে বহু বছরের ভূ রাজনৈতিক বিরোধ, যা পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কো, আলজেরিয়া ও স্পেনের টানাপোড়েন নতুন করে সামনে এনেছে। স্পেনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় অসন্তুষ্ট মরক্কো সীমান্তে ইচ্ছাকৃতভাবে শিথিল অবস্থান নিয়েছিল বলেই ধারণা তাদের। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মতে সাম্প্রতিক আদালতের রায়ের কারণে সীমান্তে আটক অভিবাসীদের তাৎক্ষণিক ফেরত পাঠানো কঠিন হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়েছে মানব পাচারকারী চক্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেউতার সীমান্তে 500 মিটার দীর্ঘ ভাসমান ব্যারিয়ার বসানো শুরু করেছে স্পেন। সীমান্ত ও সৈকত জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও পুলিশ। সাগর পথেও জোরদার করা হয়েছে নজরদারি। এই সংকট ইউরোপীয় রাজনীতিতেও তৈরি করেছে নতুন বিভাজন। ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে সেনজেন ব্যবস্থার কার্যকারিতা স্থগিতের ঘোষণা দিয়েছে, যা ইউর অভ্যন্তরীণ ঐক্য নিয়েও তুলেছে প্রশ্ন। একই সময়ে 22টি সদস্য রাষ্ট্র স্পেনকে সহায়তায় ডেকেছে জরুরি বৈঠক। ফ্রন্টেক্সের মাধ্যমে নেওয়া হয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্যোগ। সেউতার সংকট আপাতত কিছুটা স্থিতিশীল হলেও একটা বিষয় স্পষ্ট, অভিবাসন এখন আর শুধু মানবিক ইস্যু নয়, এটি পরিণত হয়েছে ইউরোপের সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি এবং রাজনৈতিক ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জে। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। এই বন্ড B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। শুক্রবার অনলাইনে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যু করার শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অভিবাসী ভিসা আবেদনকারীকে $20,000 পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তারা বন্ডের এই পরিমাণ নির্ধারণ করবেন। চূড়ান্ত নতুন এই নিয়ম আগামীকাল থেকে কার্যকর হবে। বাহরাইনে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য নতুন শ্রমিক ভিসা বন্ধ থাকায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। তাদের দাবি, ভিসা জটিলতার কারণে কর্মসংস্থান, ব্যবসা ও শ্রমবাজারে নিম্নমুখী হচ্ছে বাংলাদেশের অবস্থান। সমস্যা সমাধানে সরকারের কূটনৈতিক উদ্যোগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার বাহরাইনে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। চাহিদা থাকলেও দেশটিতে 2016 সালের পর থেকে নতুন বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমিক ভিসা কার্যত বন্ধ রয়েছে। এর পাশাপাশি ভ্রমণ ও পরিবার ভিত্তিক ভিসাতেও নানা জটিলতার কারণে সমস্যায় পড়ছেন অনেকে। প্রবাসীরা বলছেন, নতুন কর্মী আসার সুযোগ কমে যাওয়ায় বিভিন্ন খাতে দক্ষ ও অভিজ্ঞ জনবলের সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের পরিবর্তে শ্রমবাজারের দখল নিচ্ছে ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশগুলো। দেশ থেকে কর্মী নিয়োগে জটিলতা থাকায় প্রবাসী ব্যবসায়ীরাও আছেন বিপাকে। অ্যাটলিস্ট ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা কোনোটাই আমাদের চালু নেই। বাহরাইনে বাংলাদেশের ভিসা বন্ধ থাকাতে আমরা বাহরাইনে যারা ব্যবসায়ী তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের শ্রমবাজারটা অন্যদের হাতে চলে যাচ্ছে, আর আমাদের কোম্পানি চালাতে অনেক সমস্যা হচ্ছে। আমরা দেখা যাচ্ছে যে যেখানে বাংলাদেশি লোক দিয়ে চালানোর কথা ছিল, ওইখানে আমরা ফিলিপাইন থেকে লোক নিয়ে, শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে লোক নিয়ে চালাইতে হইতেছে। কেন এমনটা হবে? আপনারা বাংলাদেশ থেকে রেমিটেন্স এমনিতেই পাবেন না, আমাদেরকে শ্রমিক দেন, শ্রমিক আনার পাঠানোর ব্যবস্থা করেন।
শুধু কর্মী হিসেবেই নয়, দেশটিতে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসার জন্য বেগ পেতে হয় বাংলাদেশিদের। এমন অবস্থায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা। আমি আশা করব বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে উনি অন্তত কিছুদিনের জন্য হলো বাহরাইনে এসে ভিজিট করে যাবেন এবং বাহরাইনে এসে ফ্যামিলি ভিসা নিয়ে বাহরাইনে যে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে এগুলো একটু তুলে ধরে উনি সমস্যার সমাধান করুন, এটা আমি বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে আশারূপ প্রকাশ করছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে বাহরাইনে কর্মী প্রেরণের পথ প্রশস্ত হলে ফুলে ফেপে উঠবে রেমিটেন্স প্রবাহ, গতি পাবে দেশের অর্থনীতি, কমবে বেকারত্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। সন্দেহভাজন হামলাকারীও এই ঘটনায় নিহত হয়েছেন। শনিবার টুইন ফলসের ইন অ্যান্ড আউট অফ বার্গারের কাছে এ হামলা হয়। হামলার পর অস্থায়ীভাবে রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। মাত্র 1 সপ্তাহ আগে চালু হয় রেস্তোরাঁটি। যে এলাকায় রেস্তোরাঁ অবস্থিত সেখানে আছে একটি বাণিজ্যিক করিডোর, যেখানে বেশ কয়েকটি খুচরা বিপণী বিতান ও একটি সিনে কমপ্লেক্স। এদিকে হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হলেও জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। ঠিক কী কারণে হামলা চালানো হয় তা উদ্ঘাটনে চলছে তদন্ত। আকস্মিক বন্যা ও ভূমিধসে চীনের গানসু প্রদেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 25 জনে, আহত হয়েছেন অন্তত 23। প্রদেশের ডিংসি সহ কয়েকটি এলাকায় নতুন করে জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা। একই সময়ে চীনের সিচুয়ান প্রদেশে ভারী বৃষ্টির কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 64,000-এর বেশি মানুষকে। চলতি মৌসুমের বন্যায় সিচুয়ানে পুনর্বাসন করা হয়েছে প্রায় 9 লাখ মানুষকে। আগামী বুধবার নাগাদ চীনের দক্ষিণ পূর্ব উপকূলে সুপার টাইফুন ডলফিনের প্রভাব পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। মস্কোর একটি জনপ্রিয় রেস্তোরাঁয় শক্তিশালী হাতে তৈরি বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত, গুরুতর আহত হয়েছেন আরও 21 জন। মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারের একটি ভবনে এ ভয়াবহ বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, এক নারী বিস্ফোরক বহন করে রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। ঠিক তখনই হয় বিস্ফোরণ। ঘটনাস্থলে হামলাকারী নারী, নিরাপত্তা কর্মী এবং রেস্তোরাঁয় আসা একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় কুদ্রিনস্কায়া স্কোয়ারের চারপাশের প্রধান সড়ক। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত 9 জনের। শুক্রবার 27টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ মোট 35টি ক্ষেপণাস্ত্র এবং 185টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো, দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরও বলেন, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র না থাকায় এসব হামলা চালাতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনকে এখনও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। পাশাপাশি অন্য দেশেও এই প্রযুক্তি তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইন্স দেখতে গিয়ে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে অন্তত 13 জনের। পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। পরে নাজকা পুয়েবলো ভিউকো এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বিধ্বস্ত হওয়ার পরই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে, এতে উদ্ধার কাজ চালানোর সুযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এখনও অজানা, তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়া বিমানটি পেরুর দর্শনীয় স্থান ভ্রমণ সেবা প্রতিষ্ঠান অ্যাড্রিয়ানার মালিকানাধীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আলোচনা এসেছিল অস্ট্রেলিয়া। তবে 3 মাস পর হলেও যুগান্তকারী আইন বাস্তবায়নে রীতিমতো হোঁচট খাচ্ছে দেশটি। নতুন এক পরিসংখ্যানে দেখা গেছে, বয়সের ভুয়া তথ্য দিয়ে এখন অবাধে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে বেশিরভাগ অপ্রাপ্তবয়স্ক, যার দায়ভার মূলত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপরই বর্তাচ্ছে। এরপরও নিজেদের আইনি সিদ্ধান্তের পক্ষেই শক্ত অবস্থান নিয়েছে অজি সরকার। বিশ্বের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু 3 মাস পেরোলেও এই আইন বাস্তবায়নে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটি। তা সত্ত্বেও নিজেদের এই যুগান্তকারী নীতির পক্ষে অবস্থান জোরালো করেছে অস্ট্রেলিয়া সরকার।
দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রিত সংস্থা ই-সেফটি শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায় 10 থেকে 15 বছর বয়সী কিশোর কিশোরীদের প্রতি 10 জনের 8 জনেরও বেশি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। গেল বছরের 10 ডিসেম্বর যখন এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তখন এর হার ছিল 86%। 3 মাস পর সেটি মাত্র 5% কমে 81% দাঁড়িয়েছে। এমনকি প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের হারও 60% থেকে কমে মাত্র 58% হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিশোররা কিভাবে অনলাইনে থাকছে তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা উঠে এসেছে এই প্রতিবেদনে। মূলত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতাকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্ধেকেরও বেশি কিশোর জানিয়েছে প্ল্যাটফর্মগুলো তাদের বয়স যাচাই করেনি। অনেকেই আবার নিজেদের বয়স 16-র বেশি দিয়ে রেখেছে কিংবা ত্রুটিপূর্ণ বয়স যাচাই সিস্টেম তাদের বয়স্ক হিসেবে ধরে নিয়েছে। ফলে কিশোররা খুব সহজেই পুরনো অ্যাকাউন্ট ব্যবহার করছে অথবা নতুন অ্যাকাউন্ট খুলতে পারছে। অবাক করা বিষয় হলো সন্তানদের এই অনলাইন উপস্থিতি সম্পর্কে অভিভাবকদের সচেতনতা আগের থেকে কমেছে। অন্যদিকে খেলাধুলা, শিল্পকলা, কমিউনিটি ইভেন্ট বা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর ক্ষেত্রেও কিশোরদের মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যায়নি। এমন হতাশাজনক পরিসংখ্যানের পর শনিবার এই নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গেয়েছেন অস্ট্রেলিয়ার প্রোডাক্টিভিটি ও কম্পিটিশন বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু লেই। এর মধ্যে লাখ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। শতভাগ আইন মানা হবে এমনটা সরকার কখনোই প্রত্যাশা করেনি। মদ্যপানের ন্যূনতম বয়সের আইনের ক্ষেত্রেও শতভাগ নিয়ম মানা হয় না। তাই বলে আইন তো আর অপ্রয়োজনীয় হয়ে যায়নি। কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের কথা চিন্তা করেই মূলত এই নিষেধাজ্ঞা এনেছিল অস্ট্রেলিয়া। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই নীতির সমালোচনা করলেও বিশ্বের অনেক দেশই এখন নিজেদের দেশে এমন আইন করার স্বার্থে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের দিকে নিবিড়ভাবে নজর রেখেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এক সময়ের সম্পদহীন জনপদ এখন বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস। বলছি চীনের ইউই শহরের কথা। দেশটি যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি বাণিজ্যের দখল এখন এই শহরের। গত বছরে ইউএর মোট বাণিজ্য ছাড়িয়েছে $119 বিলিয়ন, যা চীনের যে কোনো শহরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই শহরটি বর্তমানে 230টির বেশি দেশ ও অঞ্চলের সাথে ব্যবসা পরিচালনা করছে। মধ্য জেজিয়াংয়ের ইউ জনপদে এক সময় ছিল না প্রাকৃতিক সম্পদ, না ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থা। জনসংখ্যার চাপে স্থানীয়রা অনেক আগে থেকে মুরগির পালক দিয়ে তৈরি পণ্যের ক্ষুদ্র ব্যবসায় অভ্যস্ত ছিল, যা পরবর্তীতে 19 শতকের শেষে নানা ফুটপাতের মার্কেটে পরিণত হয়। 1982 সালে প্রাতিষ্ঠানিকভাবে চীনে এই ক্ষুদ্র বাজার খুলে দেওয়ার পর থেকে শুরু হয় এক বিস্ময়কর যাত্রা। 2000-এর শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা চীনের অন্তর্ভুক্তির সময় বিদেশি সুপারমার্কেটগুলোর চাপে ইউর ব্যবসা মডেল হুমকির মুখে পড়েছিল। ঠিক সেই ক্রান্তিকালে তৎকালীন রাজনৈতিক নেতাদের দূরদর্শী নির্দেশনা শহরটিকে নতুন পথ দেখায়। স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে মনোযোগ দেন এবং শহরটি বিদেশের মাটিতে নিজেদের প্রচার বাড়াতে শুরু করে। এই প্রচেষ্টার ফলে 2005 সালে প্রথমবারের মতো ইউর আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাজারকে ছাড়িয়ে যায় এবং 25,000 নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমানে ইউ শহরের উন্নয়ন অভিজ্ঞতাকে একটি সফল মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঐতিহ্যের সাথে বিশ্ববাজারের সমন্বয় ঘটিয়ে যে কোনো প্রতিকূল পরিবেশে জয় করছে এই শহরের উদ্যোক্তারা। ইউ কেবল একটি বাজার নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার নাম। বর্তমানে এখান থেকে মালবাহী ট্রেনে সরাসরি 50টির বেশি দেশে পণ্য পৌঁছে দিচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে প্রায় 21 লাখ ধরনের পণ্য। ইফতেখার আলম, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।